আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্সের ট্রেড প্র্যাকটিসেস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে ব্যবসায়ের রীতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং মজার কিছু আলোচনা, যার মধ্যে ছিল বৈদেশিক বাণিজ্য কি, ব্যবসায় বৈদেশিক বাণিজ্য কি, বাণিজ্য রীতি, বাংলাদেশের বাণিজ্য রীতির উদ্দেশ্য সমূহ। আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং মজার কিছু আলোচনা করব। সো তোমরা সাথে থাকো, দেন আমরা স্লাইডে চলে যাই, ফর্মাল ক্লাস শুরু করি। ওয়েল, দেন যেটা আমি বলছিলাম যে লাস্ট ক্লাসের আলোচনার টপিকগুলো, কোর্স এবং টপিক দুটোই দেয়া আছে। তো যেগুলো আলোচনা করেছিলাম, বৈদেশিক বাণিজ্য, দেন হচ্ছে বাণিজ্য নীতি, বাংলাদেশের বাণিজ্য নীতি, বাংলাদেশের বাণিজ্য নীতির উদ্দেশ্য সমূহ। তো রেকর্ড দেয়া আছে, তোমরা চাইলে ক্লাসটা দেখে নিতে পারো। আবার আজকের টপিকে আমরা চলে যাই। আমরা আজকে শেয়ার করব বৈদেশিক বাণিজ্যের উপাদান বা কারণ সমূহ। বৈদেশিক বাণিজ্য কেন হয়, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য হওয়ার কি উপাদান রয়েছে, কি কারণ রয়েছে। ফার্স্ট আমরা যেই বিষয়টা, সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য শুরু বা যে কোনো অর্থনৈতিক কাজ শুরুই হয় হচ্ছে অভাববোধ থেকে, অর্থাৎ ব্যক্তির অভাববোধ, মানুষের অভাববোধ থেকেই ব্যবসা বাণিজ্য তথা সমস্ত অর্থনৈতিক কার্যক্রম বিস্তৃতি লাভ করে। তো যেহেতু মানুষের অভাব থেকে বৈদেশিক অভাব থেকে ব্যবসা বাণিজ্য বিস্তৃতি লাভ করে, তো বৈদেশিক বাণিজ্য ব্যবসায়ের একটা অংশ। সো বৈদেশিক বাণিজ্য মানুষের অভাববোধ থেকেই শুরু হয়। যেমন কোনো দেশের হয়তো মেশিন আছে, কিন্তু সেটা পণ্য উৎপাদন করার জন্য র মেটেরিয়াল নেই, তাহলে তাকে পণ্য উৎপাদনের জন্য র মেটেরিয়াল নিয়ে আসতে হবে, এবং তার সাথে কি করতে হবে, লেবার নিয়ে আসতে হবে এবং ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। একটু কেউ একজন জয়েন করছে, আমি অ্যাকসেপ্ট করি। একজন জয়েন করেছে আমাদের সাথে, শুনতে পাচ্ছ আমাকে? একটু বলো, শুনতে পাচ্ছ? কেউ একজন জয়েন করেছে? শুনতে পেলে একটু বলো। আচ্ছা, দেন যেটা আলোচনা করছিলাম, বৈদেশিক বাণিজ্যের কারণ সমূহ নিয়ে কথা বলছিলাম। বৈদেশিক বাণিজ্যের কারণ সমূহের মধ্যে সেই ক্ষেত্রে যেটা হবে, যার মেশিনারিজ রয়েছে সে র মেটেরিয়ালস নিয়ে উৎপাদন করবে। তো অর্থনৈতিক বিশ্বায়নের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, সার্ভিস কোনো একটা ভৌগোলিক সীমানার মধ্যে নেই, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ অর্থনৈতিক বিশ্বায়নের ক্ষেত্রে যে ব্যাপারটা আরো সহজে, ধরো একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে এভাবে বলা যায় যে আমি কোনো কিছু কিনবো, তো আমি কিনতে কোথায় যাব? মার্কেটে যাব। তো মার্কেটে গিয়ে ধরো একটা প্রোডাক্ট কিনলাম আমি, এখন তো স্যানিটাইজার খুব দরকার, স্যানিটাইজার কিনলাম।
তো স্যানিটাইজার কিনলে তাকে আমি পেমেন্ট করে দিয়ে চলে আসবো। সো কেনাকাটা শেষ, একেবারে ছোট পার্সপেক্টিভে। তো এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। তো আমি যদি আমি ডোমেস্টিক মার্কেটে এভাবে ক্রয় করতে পারি। কিছু বলছো? কিছু বলছো? সংস্কৃতি জগৎ এবং সাংবাদিকতা চলে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। দেখি সুতরাং আমি যখন রাজনীতির সঙ্গে জড়িত হয়েছি, স্টার্ট করেছেন দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক উপদেশ, দৈনিক বার্তা। অর্থাৎ আমরা যেটা বলছিলাম ওইটা হচ্ছে খুব স্মল অ্যাসপেক্টে। তো আমরা যদি এক্ষেত্রে যেটা হয় যে একেবারে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে আমি পারচেস করলাম, বাট আমি এখন যেটা করতে পারি অনলাইনে পারচেস করতে পারি। ধরো দারাজ থেকে আমরা কোনো কিছু কিনবো বা ইবে থেকে কিনবো, তো সেক্ষেত্রে কোনটা হবে? আমি ইবেতে একটা জিনিস অর্ডার করলাম বা দারাজে একটা জিনিস অর্ডার করলাম, ইভ্যালিতে একটা জিনিস অর্ডার করলাম, ওরা আমাকে প্রোডাক্টটা দিয়ে দিল, আমি দেখো পেমেন্ট প্রসিডিউর বিকাশে করে দিলাম, অথবা আমি সরাসরিও পেমেন্ট করতে পারি। সো এই যে পেমেন্ট প্রসিডিউর দেশে আমি ডোমেস্টিক মার্কেটে সুবিধা পাচ্ছি। আর এইটা হচ্ছে ডোমেস্টিক মার্কেট। আমি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারি, আমেরিকা ইউএসএ থেকে কিনতে পারি, ইবে থেকে কিনতে পারি। আচ্ছা, আমি ব্যক্তি হিসাবে পারচেস করলাম। দেখো অর্থনৈতিক ব্যাপারগুলো কিভাবে আমার ছোট, অর্থাৎ আমার পাশে যে মার্কেট ছিল আমি পাশের মার্কেট থেকে কিনলাম, এরপরে আমার ডোমেস্টিক যে ই কমার্স ছিল ই কমার্স সাইট থেকে আমি পারচেস করলাম, এরপরে যেটা হচ্ছে আমরা চলে গেলাম গ্লোবালি, অর্থাৎ আমেরিকায়, ইউএসএ থেকে পারচেস করলাম। তো ইউএসএ থেকে সেটা যদি আমি করে থাকি, এইটা হতে পারে কোম্পানির ক্ষেত্রে হতে পারে, একেবারে সেম ওয়েতে কোম্পানি করতে পারে। কোম্পানি কেমন করতে পারে? যেমন ধরো আমি র মেটেরিয়াল কিনবো বা মেশিনারিজ কিনবো, তো র মেটেরিয়াল বা মেশিনারিজ কিনতে হলে সে আমি যদি পেট্রোকেমিক্যাল কিনি ইউএই থেকে কিনতে পারি, সৌদি থেকে কিনতে পারি। তো পেট্রোকেমিক্যাল হোক বা যেই ম্যাটেরিয়াল বা মেশিনারিজ কিনি, চায়না থেকে মেশিনারিজ কিনবো, তো সেক্ষেত্রে আমাকে পেমেন্ট করতে হবে। আমি চাইলে তাকে অ্যাডভান্স পেমেন্ট করতে পারি, অথবা আমি এলসি করতে পারি। তো এই যে প্রোডাক্ট আনা নেয়া এবং প্রোডাক্ট আনা নেয়ার ক্ষেত্রে যে অর্থ পরিশোধের যে মাধ্যম, এইটাই আসলে অর্থনৈতিক বিশ্বায়ন। অর্থাৎ এইটা কোনো আর বাউন্ডারির মধ্যে নেই, যে আমার যেটা নিড সেটা আমি যেখানে আমি কম দামে এবং ভালো কোয়ালিটির পণ্য পাবো, সেখান থেকে আমি পারচেস করতে পারবো। আচ্ছা, এরপরে সেকেন্ড যেই পয়েন্টটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের পর্যায়। অর্থনৈতিক উন্নয়নের পর্যায় অর্থাৎ কোনো দেশই যেহেতু সেলফ সাফিসিয়েন্ট না, অর্থাৎ নিজের দেশের যে রিসোর্স আছে সেগুলোতে স্বয়ংসম্পূর্ণ না, কাজেই তাকে যেটা করতে হয়, তার যে নিড আছে সেই নিড, অর্থাৎ তাকে উৎপাদনে যাওয়ার জন্য ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ল্যান্ড, লেবার, অর্গানাইজেশন, ক্যাপিটাল, এইগুলোর মধ্যে যেটা কম আছে সেটা অন্য দেশ থেকে নিয়ে আসতে হয়। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, উন্নত দেশগুলো যেটা করে সেটা হচ্ছে তারা রপ্তানি করে, আর অনুন্নত দেশ যারা তারা খুব বেশি আমদানি করে। তো এই যে অর্থনৈতিক উন্নয়নের পর্যায়, অর্থাৎ অর্থনৈতিকভাবে উন্নত হতে গেলে আমাকে কি করতে হবে? ম্যানুফ্যাকচারিং করে মার্কেটে প্রোডাক্ট দিতে হবে এবং হচ্ছে বেশি করে আমদানি করতে হবে। আর সরি, বেশি করে আমদানি না, বেশি করে খুব বেশি রপ্তানি করতে হবে। আর আমি যে আমার যে প্রয়োজনীয় বিষয়ে ল্যান্ড, লেবার, অর্গানাইজেশনের মধ্যে যেগুলো কম রয়েছে সেগুলো আমদানি করতে হবে। এরপরে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে শ্রম বিভাগ ও বিশেষায়ন। শ্রম বিভাগ ও বিশেষায়ন, এইটা খুব সিগনিফিকেন্ট একটা পয়েন্ট। লাইক এই যে শ্রম বিভাগ এবং বিশেষায়ন, এটা খুব সিগনিফিকেন্ট একটা পয়েন্ট, এই জন্য যে এটা ডিরেক্টলি ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের একটা ফ্যাক্টর হচ্ছে লেবার, অর্থাৎ শ্রম বা শ্রমিক। তো শ্রমিক বা হচ্ছে বিশেষায়ন, অর্থাৎ শ্রমিক বা যেই ক্ষেত্রে দক্ষ বা যেই ক্ষেত্রে
স্কিলড। তো স্পেশালাইজেশন, তো স্পেশালাইজেশনের ক্ষেত্রে লাইক ধরো এশিয়ার দেশগুলোতে, এশিয়ার দেশগুলোতে যেটা হয় যে খুব কম মূল্যে শ্রমিক পাওয়া যায়। আর যে আমরা যে আর যেটা হতে পারে যে ইউরোপ আমেরিকায় শ্রমের দাম অনেক বেশি। তো আমরা যেটা করতে পারি যে অর্থাৎ যেহেতু গ্লোবালাইজেশন, তো আমরা যেখানে শ্রমের কম দামে শ্রম পাবো সেখান থেকে শ্রম নিব। আর যেখানে স্পেশালাইজেশন পাবো সেখান থেকে স্পেশালাইজেশন নিব। লাইক হচ্ছে চায়না এই ক্ষেত্রে কাস্টমাইজেশন এবং স্পেশালাইজেশনে অনেক এগিয়ে। সো যে কোনো বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারন্যাশনাল মার্কেট অর্থাৎ চায়না খুব খুব বড় গ্লোবালাইজেশনে খুব বড় একটা ইকোনমি এবং হচ্ছে নাম্বার ওয়ান এক্সপোর্টার কান্ট্রি। তো এরপরে যেই পয়েন্টটা সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতা। কেউ এসছে একটু দেখি, কেউ কি জয়েন করেছে আমাদের সাথে? ওকে, দেন হচ্ছে প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতা। সব দেশে সব দেশে প্রাকৃতিক সম্পদ সমান থাকে না। তো কোথাও প্রাকৃতিক সম্পদ বেশি, কোথাও প্রাকৃতিক সম্পদ কম। আর মেইনলি আমরা যে বিষয়ই উৎপাদন করি না কেন, যেই প্রোডাক্টই উৎপাদন করি না কেন, সেই উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদের উপরেই নির্ভরশীল হতে হবে। মানুষ আসলে কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষ যেটা করতে পারে অর্থাৎ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপান্তর করতে পারি, মডিফিকেশন করতে পারি। এক রূপ থেকে আরেক রূপে নিয়ে গিয়ে এটাকে পণ্যের মতো করে আমরা মার্কেটে ডেলিভার করতে পারি। তো এই ক্ষেত্রে যেটা গ্লোবালাইজেশন হওয়ার ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে, লাইক আমার মেশিনারিজ নেই। তো আমি যারা মেশিন ম্যানুফ্যাকচারিং করছে তাদের থেকে মেশিনারিজ নিতে পারি। আমার যেহেতু বাংলাদেশে লেবার আছে এবং হচ্ছে ক্যাপিটাল আছে, তো আমরা মেশিনারিজ নিয়ে এবং র মেটেরিয়াল আমরা যেগুলো যদি আমাদের যেই প্রোডাক্ট তৈরি করব সেই প্রোডাক্টের উপর বেসিস করে যদি আমি পেট্রোকেমিক্যাল জাতীয় র মেটেরিয়াল দরকার হয় তাহলে আমরা ইউএই থেকে নিতে পারি। এছাড়া আমার যেই কমোডিটি আমি তৈরি করব সেই কমোডিটি অনুযায়ী আমরা বিভিন্ন দেশ থেকে ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারি। তো এইভাবে যেটা হয় যে প্রাকৃতিক সম্পদ আমরা সহজেই সংগ্রহ করতে পারি। এরপরে ৫ নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মূলধন এবং মূলধনীয় উপকরণের সহজলভ্যতা। তো বৈদেশিক বাণিজ্যের কারণে যেটা হয় যে মূলধনীয় উপকরণ অর্থাৎ মূলধনীয় উপকরণ যে বলতে মেইনলি হচ্ছে মেশিনারিজ বা স্পেয়ার পার্টস বা অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করার জন্য যে মূল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামো দরকার সেই বিষয়টাকে বোঝাচ্ছে। মেইনলি এখানে আমরা আসলে মেশিনারি বলতে পারি। সেম মেশিনারি আমরা সো আমরা যদি মেশিনারি সংগ্রহ করতে চাই তো এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো সোর্স আছে। তো সোর্সগুলোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে, লাইক আমি যদি জার্মান থেকে মেশিন নিয়ে আসি আনতে পারবো, আমি যদি চায়না থেকে মেশিন নিয়ে আসতে পারবো। কিন্তু এখানে একটা বিষয়, আমি যদি চায়না থেকে মেশিন নিয়ে আসি তাহলে দাম যেরকম হবে জার্মান থেকে মেশিন নিয়ে আসলে দাম কিন্তু অনেক গুণ বেশি হবে। সো এইখানে আমাকে যেটা করতে হবে, আমাকে কস্ট ইফেক্টিভ অর্থাৎ আমি যেহেতু গ্লোবালাইজেশন, আমার কনজিউমার কেমন, আমি কাদেরকে সার্ভ করছি। একজন এসছে, একটু নিয়ে নেই, অ্যাডমিট করে নেই। শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ আমাকে? একটু রেসপন্স করো। একটু রেসপন্স করো। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা মূলধন ও মূলধন
মূলধন ও মূলধন জাতীয় উপকরণ বলছিলাম। মূলধন জাতীয় উপকরণের সহজলভ্যতা। তো আমরা জার্মান থেকেও মেশিন নিতে পারি, চায়না থেকেও মেশিন নিতে পারি। তো চায়না থেকে নিলে যেটা যেটা হবে, আমি খুব কম প্রাইসে মেশিন নিতে পারি এবং কি কমোডিটি সার্ভ করতে পারি। তো তো যেটা হচ্ছে যে আমরা কি গ্লোবালাইজ হওয়ার কারণে কস্ট বেনিফিটটা পাচ্ছি। তো আমরা যেটা করব যে আমাদের পপুলেশন পপুলেশন বা আমাদের যে কনজিউমার আছে তাদের নিড বেসিসে যেটা করব, মূলধনী উপকরণ। শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? চায়না থেকে মেশিন এবং মেশিন নিয়ে যেটা হচ্ছে আমি উৎপাদনে যেতে পারি। শুনতে পাচ্ছ মারিয়া, শুনতে পাচ্ছ? মনে হয় কোনো সমস্যা। দেন হচ্ছে বাজার ব্যবস্থা, অর্থাৎ আমি তো বাজার ব্যবস্থা এখন গ্লোবালাইজেশন হওয়ার কারণে বাজার ব্যবস্থা অনেক বিস্তৃত। অর্থাৎ আমি অ্যাভেলেবেল বাজার পাচ্ছি। এখানে সমাজতান্ত্রিক দেশ আছে, ধনতান্ত্রিক দেশ আছে। তো আমি এবং ইসলামী অর্থনীতির দেশ আছে, মিশ্র অর্থনীতির দেশ আছে। তো তার মানে হচ্ছে অনেক বাজার আমার কাছে এখন, অনেক বাজার। তো অনেক বাজার হওয়ার কারণে আমি যেই প্রোডাক্ট উৎপাদন করলাম, তো অন্যান্য অন্যান্য উপাদান, বৈদেশিক বাণিজ্যের অন্যান্য উপাদানের কারণে যেটা হয় যে আমি কস্ট ইফেক্টিভ ওয়েতে পণ্য উৎপাদন করতে পারি। মেশিন মেশিন কম্পারেটিভলি কম প্রাইসে, অর্থাৎ যেখান থেকে, যদিও জার্মান মেশিনের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে জার্মান মেশিন দিয়ে আমি যেই থ্যাংক ইউ, কে লাইক দিয়েছো মারিয়া, থ্যাংক ইউ। তোমার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, শোনো, প্লাস হচ্ছে বোঝার চেষ্টা করো, আর কোনো প্রশ্ন থাকলে নোট করে কমেন্ট বারে করো। ওকে, দেন হচ্ছে বাজার ব্যবস্থার ক্ষেত্রে যে বিষয়গুলো, যে কোয়ালিটি তো অবশ্যই ম্যাটার। চায়নাও কোয়ালিটি এনশিওর করছে। তা আমি চায়না থেকে নিয়ে, কম দামে চায়না থেকে নিয়ে সহজেই পণ্য উৎপাদন করে বিক্রি করতে পারি। ওয়েল, আমরা এরপরে 7 নাম্বার পয়েন্ট হচ্ছে বাণিজ্যিক জোট। বাণিজ্যিক বিভিন্ন রকম বাণিজ্যিক জোট আছে, যার মাধ্যমে হচ্ছে যে বৈদেশিক বাণিজ্য খুব খুব বিস্তৃতি লাভ করেছে। যেমন হচ্ছে রিজিওনাল জোট। আমি যদি বলি রিজিওনাল জোট, সাপটা হতে পারে, এরপরে নাফটা হতে পারে, ডব্লিউটিও, আসিয়ান। এই জোটগুলো যেটা হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যকে অনেক গতিশীল করে, এবং হচ্ছে যে এই জোট সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে অনেক সুবিধা পায়। সবাই সুবিধা পায়, আসলে সবাই উপকৃত হয়। অর্থাৎ জোট হয়ই হচ্ছে মিউচুয়াল বেনিফিটের জন্য, অর্থাৎ পারস্পরিক সুবিধা নিশ্চিত করার জন্য জোটবদ্ধ হয়ে ব্যবসা করে। এটাও হচ্ছে বৈদেশিক বাণিজ্যের একটা উপাদান, একটা কারণ। একসাথে পাশাপাশি দেশগুলো হয়ে একটা জোট করে। আচ্ছা, এরপরের 8 নাম্বার পয়েন্ট দেখো। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি। এখানে সম্পদ দেওয়া আছে, মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি। আচ্ছা, তো এই যে বিষয়, মানব সম্পদের দক্ষতা সব দেশে সমান না। অর্থাৎ চায়নায় যেরকম বাংলাদেশে সেরকম না, আবার ধরো আমেরিকায় সেরকম না। তো এইটা ভ্যারি করে, আফ্রিকার দেশগুলোতে তো এইটা ভ্যারি করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমেরিকায় হচ্ছে হোয়াইট কলার জবগুলো বেশি করে, ব্লু কলার অর্থাৎ নলেজ ওয়ার্কার, যেটা বলে নলেজ ওয়ার্কার, অর্থাৎ নলেজ বেসিস ওয়ার্কটা ওরা আমেরিকানরা বেশি করে। আফ্রিকা বা আমাদের এশিয়ার দেশগুলো লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ এখানে তুমি খুব কম খরচে, আমরা খুব কম খরচে কি পাবো, ব্লু কলার ওয়ার্কার পাবো। তো যেটা হয় যে আমরা যখন বৈদেশিক বাণিজ্য করি, তো বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি পায়। সে ধরো আমি মেশিন নিয়ে এসছি, তো মেশিন নিয়ে আসলে এখন চায়না থেকে মেশিন নিয়ে এসছি, তো এখন মেশিন নিয়ে আসলে মেশিন ইনস্টল করার জন্য
আমার দেশে তো ইঞ্জিনিয়ার থাকবে, তো ওরা থাকলেও অনেক সময় দেখা যায় ওদের যে ম্যানুয়াল এটা সব সময় পসিবল হয় না। তো আমি যেটা করতে পারি, যেই কোম্পানি থেকে আমি মেশিন নিয়ে এসেছি ওই কোম্পানি থেকে ওদের কাছ থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও পেতে পারি, বা এরকম এগ্রিমেন্টও থাকে অনেক ক্ষেত্রে। তো যেটা হয় যে ওরাও ইঞ্জিনিয়ার পাঠায়। তো ইঞ্জিনিয়ার পাঠালে ওদের ইঞ্জিনিয়ার এবং আমাদের দেশের যে ইঞ্জিনিয়ার বা আমাদের দেশের যারা আছে সবাই মিলে একসাথে টিম ওয়ার্ক করে মেশিনটা ইনস্টল করে এবং ম্যানুফ্যাকচারিং পর্যন্ত কাজ করে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের দেশের যে পিপল গুলো হচ্ছে তারা কি করলো, ওই মেশিন নিয়ে আসার কারণে ওদের দেশের ইঞ্জিনিয়ারের কাছ থেকে টেকনিক্যাল নলেজ শেয়ারের কারণে শিখতে পারলো। তো এইটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। মারিয়া, শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো। দেন এর পরের যে উপাদানটা রয়েছে এটা হচ্ছে উৎপাদন উপকরণের গতিশীলতা। দেখো, যেটা হচ্ছে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য হচ্ছে। তো ব্যবসা বাণিজ্য হতে গিয়ে আমার দেশ থেকে লেবার যাচ্ছে, আমি লেবার এক্সপোর্ট করছি। মিডল ইস্ট থেকে আমি র মেটেরিয়াল নিয়ে আসছি, চায়না থেকে মেশিন নিয়ে আসছি। তাহলে উৎপাদনের উপকরণ কি? ল্যান্ড, লেবার। আমার দেশে ল্যান্ড আছে, ল্যান্ড লেবার, আমার দেশে ল্যান্ড লেবার দুইটা আছে। আমি যদি মানি দরকার হয় সেক্ষেত্রে টাকা নিচ্ছি, টাকা নিয়ে অন্যান্য র মেটেরিয়াল এবং অন্যান্য উপাদান নিয়ে আমি কি করছি? উৎপাদন করছি। তো এই যে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপাদানগুলো, এগুলো তো সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু যেটা হচ্ছে আজকে গ্লোবালাইজেশন হওয়ার কারণে, বিশ্বায়ন হওয়ার কারণে সেই উপাদানগুলো চারিদিক থেকে, অর্থাৎ সারা বিশ্ব থেকে এক জায়গায় হয়ে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এবং সেই প্রোডাক্ট কি করছে? মানুষের নিড সার্ভ করছে। এটা মজার বিষয় কিন্তু। দেন হচ্ছে এর পরের পয়েন্ট হচ্ছে কম মূল্যে গুণগত পণ্য সরবরাহ। তো এখন যেহেতু গ্লোবালাইজেশন, আমি চাইলেই একই সময়ে কি করতে পারছি? মুহূর্তের মধ্যে, অর্থাৎ আমি যে কোনো কিছু কিনতে চাই সেটার প্রাইস যাচাই করা কোনো রকম অসাধ্য না, আমি মুহূর্তের মধ্যে জানতে পারি। লাইক আমি একটা প্রোডাক্ট যদি কিনতে চাই, লাইক আমি স্টিল কিনবো, যে র মেটেরিয়াল কিনবো স্টিল, স্টিলের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করবো। স্টিলের প্রাইস ইউএসএ তে কত, চায়নায় কত, ইন্ডিয়ায় কত, বা আমি পেট্রোকেমিক্যাল কিনবো, তো সেক্ষেত্রে পেট্রোকেমিক্যালের প্রাইস মিডল ইস্টে কত। পেট্রোকেমিক্যাল মেইনলি হচ্ছে এই জাতীয় এলিমেন্ট গুলো মিডল ইস্টে থাকে, তাহলে ওরাই কম দিবে। আমি ওদের কাছ থেকে দাম জেনে নিতে পারি। তো এইভাবে আমি যেটা দাম জানার কারণে যেটা করতে পারি, প্রত্যেকে এইভাবে দাম জেনে কি করতে পারে? কম মূল্যে পণ্য, কম মূল্যে গুণগত পণ্য সংগ্রহ করছে এবং গুণগত পণ্য তৈরি করছে, গুণগত পণ্য তৈরি করে সেটা সরবরাহ করছে কম মূল্যে, কম্পিটিটিভ ওয়ে। অর্থাৎ আর যদি এইটা ব্লক থাকতো, লাইক আমার দেশে যেটা হচ্ছে, যেমন ইউএসএ যদি শুধু ইউএস এর লেবারটা ইউজ করতো, তাহলে প্রোডাক্টের দাম অ্যাপেল আজকে কেনাই যেত না। ওরা কি করছে? অ্যাপেল আইফোন এগুলো ম্যানুফ্যাকচারিং এর জন্য লেবার কস্ট কম, যেখানে লাইক চায়নায় ম্যানুফ্যাকচারিং করছে, চায়নায় কিছু কাজ করাচ্ছে, অর্থাৎ যেখানে সুবিধা পাওয়া যায় মোটামুটি একটা কম্পিটিটিভ, একটা যদিও আইফোনের দাম বেশি, সেই বেশিটাও একেবারে কি হতো? অনেক বেশি হয়ে যেত। তো কম মূল্যে গুণগত পণ্য সরবরাহ, এটা বৈদেশিক বাণিজ্যের একটা উপকরণ বা কারণ। আচ্ছা, এরপরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞান। উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞান, তো যেটা হচ্ছে, একটু দেখি, উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞান, এটা সাউন্ড চেক করছে। উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের ক্ষেত্রে লাইক হচ্ছে বিভিন্ন দেশ উন্নত, তাদের প্রযুক্তি এবং কারিগরি জ্ঞান 193টা দেশের মধ্যে সবার প্রযুক্তি জ্ঞান আর কারিগরি জ্ঞান তো একরকম না, এটার ভিন্নতা আছে বিভিন্ন রকমের। এশিয়ায় একরকম, আমেরিকায় একরকম, ইউরোপে একরকম, আফ্রিকায় একরকম। তো যেহেতু গ্লোবালাইজেশন, আমি কমিউনিকেশন করতে পারছি,
আর আমি আমি যেতে পারছি, অর্থাৎ ট্রান্সপোর্টেশন, অর্থাৎ কমিউনিকেশন ইজি কমিউনিকেশন হওয়ার কারণে কি করতে পারি যে আমি তাদের উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞান কি করতে তারা শেয়ার করতে পারে, তারা এক্সপোর্ট করতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেমন আমরা কিছু উদাহরণ দেখি, যেমন ধরো মারুতি সুজুকি, সুজুকি জাপানি কোম্পানি, মারুতি ইন্ডিয়ান। তো এরা এরা একসাথে বিজনেস করার কারণে যেটা হয়েছে যে ইন্ডিয়া জাপানের সাথে, জাপান তাদের সাথে যখন যখন বিজনেস করেছে, জয়েন্টলি বিজনেস করেছে, তখন প্রযুক্তি শেয়ার করেছে। তো এখন ইন্ডিয়ার যে প্রোগ্রেস বা কারিগরি জ্ঞানের যে উন্নতি, সেটা অনেকটা সহায়ক, তারা এই অ্যাডভান্টেজটা নিতে পেরেছে। আমরাও সেই দিকে এগোচ্ছি। যেমন ধরো এসিআই, এসিআই এবং জাপানি কোম্পানি ইয়ামাহা। তো মোটরসাইকেল তোমরা তো খুব পছন্দ করো, কি মারিয়া, শুনতে পাচ্ছ? আচ্ছা। তো এরা এরা যেটা হচ্ছে যে কিছু কিছু নিয়ে আসছে, কিছু মোটরসাইকেল ইম্পোর্ট করে নিয়ে আসছে, বিক্রি করছে, ওদের যে ওন ম্যানুফ্যাকচারিং আছে। কিন্তু একটা মানে গুড নিউজ যেটা হচ্ছে যে সম্প্রতি ওরা যেটা করলো, সিকেডি শুরু করলো। অর্থাৎ সিকেডি মানে কমপ্লিট নকডাউন। অর্থাৎ কমপ্লিট নকডাউনের ক্ষেত্রে যেটা হবে যে মোটরসাইকেল, অর্থাৎ ইয়ামাহার মোটরসাইকেল যেটা হবে স্পেয়ার পার্টস, অর্থাৎ পার্টস গুলো নিয়ে আসবে, এখানে অ্যাসেম্বলিং হবে। এটাও তো আমাদের জন্য অনেক অগ্রগতি। এখন যদি অ্যাসেম্বলিং করতে পারি, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আমরা ম্যানুফ্যাকচারিংও করতে পারবো, আশা করি। তো এইভাবে যখন নিয়ে আসবে, তখন যেটা হচ্ছে ওদের ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করবে, কারিগরি জ্ঞান শেয়ার হবে। তো শেয়ার হলে এক সময় ইনশাল্লাহ আমরা ম্যানুফ্যাকচারিং করতে পারবো। তো এরপরে সর্বশেষ পয়েন্ট, কৌশলগত অংশীদারিত্ব। সো এই যে আমরা যখন দেখা গেছে বিজনেস গ্লোবাল হওয়ার কারণে যেটা হচ্ছে যে সবারই একটা অংশীদারিত্ব থাকে। অর্থাৎ লাইক এখন যদি এসিআই ইয়ামাহা, তো ওরা ইয়ামাহাও কিন্তু চাইবে যে এসিআই মোটরসাইকেল বিক্রি করুক। একমাত্র ডিস্ট্রিবিউটর কিন্তু এসিআই। তো ওরা ডিস্ট্রিবিউট করুক, ডিস্ট্রিবিউট করলে ইয়ামাহারই কিন্তু লাভ। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা কৌশলগত অংশীদারিত্ব সৃষ্টি হয়। আবার এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ হচ্ছে যেমন ধরো ওয়ালটন, ওয়ালটন সম্প্রতি কি নাইজেরিয়ায় এক্সপোর্ট করছে। তো এই যে টেকনোলজির ক্ষেত্রে যে আমরা এক্সপোর্টে গেছি, এটা আসলেই অনেকটাই আমাদের এগিয়ে যাওয়া। তো উপাদানগুলো আমরা দেখলাম, বৈদেশিক বাণিজ্যের উপাদান এবং কারণসমূহ। এই কারণগুলোতেই বেসিক্যালি বৈদেশিক বাণিজ্য হয়। তো এর পরের টপিকে আমরা চলে যাই। আচ্ছা, এখন তোমাদেরকে হোমওয়ার্ক দিব, একটা হোমওয়ার্ক দিব, বৈদেশিক বাণিজ্যের সুবিধা ও উপকারিতা সমূহ, এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। আর বৈদেশিক বাণিজ্যের অসুবিধা বা অপকারিতা সমূহ, এই দুইটা আমি যেই এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, গত লেকচার এবং এই লেকচার, এই সব লেকচার মিলিয়ে তুমি যেটা করবে যে বাসায় বসে বৈদেশিক বাণিজ্যের সুবিধা উপকারিতা সমূহ এবং অসুবিধা অপকারিতা সমূহ এটা নোট করবে, এবং কোনো কোশ্চেন থাকলে পরবর্তী ক্লাসে আমাকে জানাবে। দেন হচ্ছে আজকে আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যের বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি কিরকম, ট্রেন্ডসটা কিরকম, অর্থাৎ বাংলাদেশ কিভাবে অপারেট করছে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিবর্তন ও ভবিষ্যৎ সম্ভাবনা। কোশ্চেনটা এইভাবে বলা যেতে পারে, অর্থাৎ কি চেঞ্জেস, বর্তমানে কি চেঞ্জেস হয়েছে এবং ভবিষ্যৎ সম্ভাব্য গতিধারাগুলো কি। ধরো এই ক্ষেত্রে ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা প্রথমেই বলতে পারি হচ্ছে রপ্তানি বাণিজ্যের গতি পুরো পরিবর্তন হয়ে গেছে। পুরো রপ্তানি বাণিজ্যের সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে। যেমন ধরো আগে আমরা পাট রপ্তানি করতাম, একেবারে আফটার ইন্ডিপেন্ডেন্স যেটা হচ্ছে রপ্তানি করতাম হচ্ছে পাট রপ্তানি করতাম, বা হচ্ছে খুব সীমিত দেশের সাথে আমাদের রপ্তানি ছিল। এখন যেটা হচ্ছে আমরা গ্লোবালি রপ্তানি করছি, এবং আগে যেটা হতো কৃষি পণ্য রপ্তানি করতাম শুধু কৃষি বেসিস। এখন যেটা করছি আমরা আরএমজি করছি, রেডিমেড গার্মেন্টস করছি, এবং শিল্প পণ্যও করছি। একটু আগে যেটা বললাম যে ওয়ালটন, ওয়ালটন নাইজেরিয়া, আফ্রিকার মধ্যে নাইজেরিয়া কিন্তু খুব খুব বিশাল বড় একটা অর্থনীতির দেশ।
বড় অর্থনীতির দেশ। তো সেইখানে অলরেডি ওয়ালটন কি করছে, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন, এসি এগুলো এক্সপোর্ট করছে। তো এটা আসলে খুবই সম্ভাবনাময় এবং পজিটিভ সাইন। সেকেন্ড পয়েন্টটাই এটা বলেছে শিল্পজাত পণ্যের রপ্তানি। অর্থাৎ আমরা আগে যেখানে যেটা করতাম হচ্ছে আমাদের অ্যাগ্রো বেস প্রোডাক্ট রপ্তানি করতাম, সেখানে আমরা এখন কি করছি, ম্যাক্সিমাম রপ্তানি আমরা করছি শিল্পজাত পণ্য রপ্তানি করছি। অর্থাৎ উন্নতির জন্য কিন্তু শিল্পে উন্নত হতে হবে এবং এক্সপোর্ট করতে হবে। তাহলে আমরা যেটা করছি যে শিল্পে যেমন ওয়ালটন নাইজেরিয়ায় পণ্য রপ্তানি করছে, যদিও আমরা ওইভাবে লাক্সারি প্রোডাক্ট যেগুলো সেগুলো করতে পারছি না। হাউস হোল্ড প্রোডাক্ট গুলো মোটামুটি অনেক দেশে, ইউএসএ তেও করা হয়। আরএমজি তো করাই হচ্ছে, আরএমজি প্রোডাক্ট করা হচ্ছে। তো এই একটা আরএমজি করছি, শাকসবজি করছি, এগুলো। এরপরে 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে অপ্রচলিত, অর্থাৎ ট্রেডিশনাল না, নন ট্রেডিশনাল প্রোডাক্ট যেগুলো, সে ধরো আমাদের দেশের কালচারে আমরা হচ্ছে যেটা হচ্ছে যে ব্যাং এই সমস্ত ব্যাং বা বাদুর, এই জাতীয় আনইউজুয়াল যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো তো আমরা কনজিউম করি না। বাট হচ্ছে আমরা এগুলো কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি। এগুলোর কনজিউমারও আছে, যেগুলো আমরা পছন্দ করি না, আনইউজুয়াল প্রোডাক্ট, অর্থাৎ অপ্রচলিত প্রোডাক্ট, ট্রেডিশনাল না, সেগুলো। আরেকটা যেটা করতে পারি যে মাছ আমাদের দেশে যেহেতু নদীমাতৃক দেশ, আমরা কি করি, ফ্রেশ অর্থাৎ তাজা মাছ খাই। কিন্তু যে বিদেশে অর্থাৎ বাইরে ওরা কিন্তু ড্রাই ফ্রুট পছন্দ করে। তো আমরা ওদেরকে যেটা করতে পারি, মাছ এখানে ড্রাই করে ওদেরকে সার্ভ করতে পারি, বা ওদের দেশে রপ্তানি করতে পারি। 4 নাম্বার পয়েন্ট দেখো, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বেসরকারি খাতে বাণিজ্য। বেসরকারি খাতে বাণিজ্য, লাইক ধরো একেবারে যখন আফটার ইন্ডিপেন্ডেন্স ছিল, তো আপনার স্বাধীনতার পরে মেইনলি হচ্ছে তখন যেই স্কোপ খুব একটা ছিল না, তো যেটা হচ্ছে সরকারি খাতেই ডেভেলপ করার জন্য সরকারি খাতেই বাণিজ্য পরিচালিত হতো। তো পরবর্তীতে 80-র দশকে পরবর্তীতে যেটা হয় যে 75-এর পরে কি করা হয়, বেসরকারি খাতকে প্রণোদনা দেয়া হয়। অর্থাৎ বেসরকারি খাতকে বাণিজ্যে আসার জন্য, অর্থাৎ তাদেরকে বাণিজ্য এগিয়ে নেওয়ার জন্য কি করা হয়, বাণিজ্য নীতি প্রণয়ন করা হয়। তো যেটা 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে পাট জাতীয় পণ্যের আয় হ্রাস। পাট জাতীয় পণ্যে আসলে আমরা সেভাবে আয় করতে পারছি না। পাট এখন আমরা তো দেখা গেছে যে ওইভাবে আমরা শিল্পপণ্য রপ্তানি করছি বা অন্যান্য পণ্য রপ্তানি করছি, কিন্তু পাট জাতীয় পণ্যে আমাদের আয় অনেক কমে গেছে, আরএমজি সেক্টর করছি। বিলাস দ্রব্যের আমদানি হ্রাসের চেষ্টা। বিলাস দ্রব্য যেগুলো আছে সেগুলো হচ্ছে কি করতে হবে, আমাদের আমদানি হ্রাস করতে হবে। এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে আমরা আমদানি করলে কিন্তু আমাদের দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে টাকা চলে যাচ্ছে, আর রপ্তানি করলে টাকা আসছে। তো এইখানে যদি আমরা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং যেগুলো হচ্ছে, আমরা যদি সেগুলো ইউটিলাইজ না করি, সেগুলো কিন্তু পড়ে থাকবে। লাইক আমি যদি একটা বাড়ি বানাই, তো বাড়ি বানানোর ক্ষেত্রে যদি আমি সবকিছু দেখা গেছে যে ছোট ছোট প্রোডাক্ট গুলো কি করলাম, ছোট ছোট প্রোডাক্ট গুলো আমি বাংলাদেশ থেকে নিলাম, আর বাকি সব প্রোডাক্ট, ফার্নিচার, এরপর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনিং, সব আমি বিদেশ থেকে নিয়ে আসলাম। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে সেগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে যেটা হবে, আমাদের দেশের উন্নতিতে কন্ট্রিবিউশন রাখবে। তো এইটা যেটা করা হয় যে পলিসি ডেভেলপ করা হচ্ছে আমদানিতে নিরুৎসাহিত, আমদানিকে ডিমোটিভেট করা এবং রপ্তানিকে মোটিভেট করার জন্য পলিসি ওইভাবে ফর্মুলেট করা হয়। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই যে যেমন ধরো বিলাস জাতীয় পণ্যদ্রব্য, গাড়ি রপ্তানি করলে 500% ডিউটি দিতে হবে, সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে। এইভাবে দেখা গেছে যেন গাড়ি বা লাক্সারি প্রোডাক্ট এগুলো আমদানি না করে, বা এগুলো আমাদের কি করতে পারি, এসিআই মোটরস ওরা চেষ্টা করছে গাড়ি বানানোর জন্য, আমরা নিজেদের পণ্যগুলো ব্যবহার করতে পারি। দেন হচ্ছে বৈদেশিক বাণিজ্যের বিকেন্দ্রীকরণ।
অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের বিকেন্দ্রীকরণ, বৈদেশিক বাণিজ্য কিন্তু এখন কোনো একটা দেশের হাতে না, কোনো একটা দেশ বা একটা কমিউনিটি, এটা হচ্ছে যে ওই যতগুলো দেশ আছে কি করতে পারে তার সুবিধা মতো পণ্য বা ব্যবসা বাণিজ্য করতে পারছে। তো এইটা যেটা হয় যে বিকেন্দ্রীকরণ হচ্ছে, অর্থাৎ সবাই মোটামুটি গ্লোবাল ফ্রেমওয়ার্কে ব্যবসা বাণিজ্য করার একটা সুযোগ পাচ্ছে। এরপরে যেটা হচ্ছে জনশক্তি রপ্তানি, অর্থাৎ আমি যদি আমাদের দেশে দেখো যে রেমিটেন্স খাতে প্রচুর আয় হয়। তো এরপরে যেটা হচ্ছে যে দক্ষ অদক্ষ জনশক্তি, অদক্ষ জনশক্তি পপুলেশন যদি বসে থাকে দেন বেকারত্বের হার বাড়বে। এই জনশক্তি যদি আমি এক্সপোর্ট করতে পারি তাহলে কি হবে, আমার জিএনআই বাড়বে, দেশের জিডিপি বাড়বে, অর্থাৎ ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। তো এই ক্ষেত্রে যেটা হবে ট্রেন আমি যদি পিপলকে ট্রেন করতে পারি তাহলে এটা আমাদের জন্য বেশি অ্যাডভান্টেজেস। লাইক ধরো ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিও এক্সপোর্টার। যেমন ধরো টেক জায়ান্ট মাইক্রোসফটের সিও সত্য নাদেলা, গুগলের সিও সুন্দর পিচাই, এইভাবে অনেক অনেক কোম্পানিতে ওরা ইনভলভ আছে। তো আমরা এইভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারি। আচ্ছা, মূলধনী যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে অগ্রাধিকার। মূলধনী যন্ত্রাংশ, কাঁচামাল এইগুলো আমদানি করা যায়, এগুলো কমপ্লিট প্রোডাক্ট আমরা কি করতে পারি, ডোমেস্টিক মার্কেট থেকে কিনতে পারি। লাইক ধরো মূলধনী যন্ত্রাংশ অর্থাৎ মেশিনারিজ, র মেটেরিয়াল, এগুলো দিয়ে কি করবে, এগুলোর তো ডিরেক্ট কোনো ইউটিলাইজেশন নেই, এগুলো দিয়ে প্রোডাক্ট বানাবো। তো দেন প্রোডাক্ট বানালে আমার ডোমেস্টিক মার্কেটে আমি সার্ভ করতে পারি। আর ডোমেস্টিক মার্কেটে আমার যখন নিডস ফুলফিল হয়ে যাবে এরপরে আমরা যেটা করতে পারি এক্সপোর্ট করতে পারি। তো এইটা আসলে ইকোনমির জন্য অনেক ভালো। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট অনেক ইন্সপায়ার করে, যে মূলধন এবং অনেক মোটিভেট করে। যেমন মূলধনী যন্ত্রাংশ বা কাঁচামাল আমদানিতে যেটা হয় 1% ডিউটি, 1% ডিউটি, এটা মূলধনী যন্ত্র বিশাল বিশাল মেশিন এগুলো নিয়ে আসলে কি হবে, 1% ডিউটি, কোনো ওইভাবে কোনো, এবং হচ্ছে খুব হেল্প করা হয়। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে 10 নম্বর, ওয়েজ আর্নার্স স্কিমের আওতায় বাণিজ্য। এইটা খুব একটা ইফেক্টিভ ওয়ে। লাইক ধরো আমাদের যে আমরা যদি জনশক্তি রপ্তানি করতে পারি, 1975 থেকে এই প্রসেসটা চালু। তো সে ধরো ওয়েজ আর্নার্স স্কিম, যেটা হচ্ছে যে বিদেশে আমার দেশের যে প্রবাসীরা রয়েছে তারা তো ইনকাম করছে, তারা ডলার ইনকাম করছে। আর আমি এখানে টাকা দিয়ে তো আমি আসলে বাইরের দেশ থেকে মেশিন বা যেই প্রোডাক্ট আমি চাইছি সেগুলো তো কিনতে পারবো না, আমাকে কিনতে হবে ডলারে, ইন্টারন্যাশনাল কারেন্সিতে কিনতে হবে। তারা যে ডলার ইনকাম করছে ওই ডলার দিয়ে যদি পেমেন্ট করে দেয়, আমি এখানে তাদেরকে টাকা, তাদের তো বেসিক্যালি কনভার্সন করে টাকাই নিতে চাবে, আমি পাঠাবো। তো ওইটা একটা যেটা হচ্ছে রিজার্ভ হিসাবে কাজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইভাবে অনেক বাণিজ্য পরিচালিত হচ্ছে এবং এটা আমাদের জন্য অনেক হেল্পফুল। এরপরের যে পয়েন্টটা হচ্ছে সার্ক বা মুসলিম দেশের সাথে বাণিজ্য। সার্ক বা কমিউনিটি বেসিস, যেটা বললাম সাপটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজেস, লাইক ধরো এটা যেমন হচ্ছে যে ট্যারিফ সুবিধা পাওয়া যায়, ট্যারিফ রিডাকশন, এবং হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ আমরা পাই মুসলিম দেশগুলোর সাথে বিজনেস করলে আমরা সুবিধা পেতে পারি। এরপরে হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যে নিজস্ব পরিবহন ব্যবস্থা, এটা খুবই দরকার। অর্থাৎ আমরা আমরা যে বিদেশ থেকে কিন্তু পণ্য নিয়ে আসতেই হবে। তো এখন যেটা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কিছু জাহাজ আছে, ওরা নিয়ে আসে। তো এইভাবে যদি আমরা আমাদের পরিবহন সেক্টর, এটা জাহাজ হতে পারে, আবার কার্গো বিমান হতে পারে, এবং হচ্ছে আমরা যখন আমরা পণ্য তো বাইয়া নিয়ে আসা যায়, মেইনলি পণ্য সবচেয়ে বেশি হচ্ছে পানি পথে, অর্থাৎ সমুদ্র পথে কি করা হয়, পরিবহন করা হয় জাহাজ। বাই রোডেও আসে, বাই রোডে ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারি যাদের সাথে আমরা সংযুক্ত। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সারা বিশ্ব থেকে আমরা সমুদ্র বন্দরের মাধ্যমে নিয়ে আসতে পারি। তো আমরা যখন পণ্য নিয়ে আসি
যদি সিএফআর নিয়ে আসি, তো সিএফআর নিয়ে আসলে এখানে আমাদের কস্ট ফ্রেট, অর্থাৎ তাদেরকে জাহাজের কস্ট পরিশোধ করতে হচ্ছে, আমার প্রোডাক্টের কস্ট বেড়ে যাচ্ছে, র মেটেরিয়ালের কস্ট বেড়ে যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, আমি যখন ফিনিশ প্রোডাক্ট করছি, প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমার পরিবহন ব্যবস্থা থাকে, আর সেটা যদি নিজস্ব পরিবহন ব্যবস্থা, নিশ্চয়ই এটা ইকোনমিক হবে, কম দামে আমি পণ্য পরিবহন করে নিয়ে আসতে পারবো। কম দামে পণ্য পরিবহন করলে আমি এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রাইসিং কম পড়বে, কস্টিংও কম পড়বে, আর আলটিমেটলি গিয়ে পণ্যের দাম কম হবে। তো এরপরে যেটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ, এটা খুব এক্সপেন্সিভ ব্যাপার। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা গল্প বলি। সেটা হচ্ছে, ধরো সেটা এক ভদ্রলোক 5 তলায় একটা দোকান দিয়েছে। তো 5 তলায় দোকান দেওয়ার কারণে আরেকজন খুবই অবাক। দোকান সাধারণত মানুষ কি হয়, প্লেসটা খুব ফরওয়ার্ড একটা জায়গায় দেয়, মানুষ যেন দেখে। তিনি 5 তলায় কেন দোকান দিলেন, এই ভদ্রলোক বুঝতে পারছেন না, এবং তো ভাবছেন যে এই লোক মনে হয় বোকা, খুব বোকা। তো এই লোকের কাছে গেল, গিয়ে বললো যে ভাই, সবাই তো দোকান দেয় সামনে, তো আপনি 5 তলায় একটা দোকান দিচ্ছেন কেন? সে বলতেছে, নোয়াখালীর মানুষ, ভাই আর তো ভাই ডায়মন্ডের দোকান, আইগুন হারা হপ্তা আল্লাহ আল্লাহ করি, আর হারা হপ্তায় এগুন বিক্রি করলেই আলহামদুলিল্লাহ। তো তার ডায়মন্ডের দোকান, সে যদি সারা সপ্তাহে একটা বিক্রি করলেই যথেষ্ট, তার প্রফিট বা প্রফিট হয়ে যায়, অনেক বেশি হয়। অর্থাৎ যেমন ইনভেস্টমেন্ট তেমন প্রফিট। আরেকটা যেটা হচ্ছে, পাশে পাশে ছোট ছোট আলুর দোকান, বা তাদেরকে প্রচুর বিক্রি করতে হয়, বা ছোট ছোট প্রোডাক্টে তাকে কি করতে হয়, অনেক একক বিক্রি করতে হয়। তো যেটা হচ্ছে যে আমরা যদি ওই ওনার যেমন ইনভেস্টমেন্ট তেমন প্রফিট, বিক্রিও তেমন, খুব কম কোয়ান্টিটি একটা বিক্রি করলেই সে অনেক প্রফিট করতে পারছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা শেষের পয়েন্টটা দেখি, যে গভীর সমুদ্র বন্দর নির্মাণ। তো গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে পারলে যেটা হচ্ছে যে অন্যান্য অনেক দেশের গভীর সমুদ্র বন্দর আছে। তো গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে পারলে যেটা হচ্ছে, বৈদেশিক বাণিজ্যে খুব ভালো সুবিধা পাওয়া যায়। অর্থাৎ আমাদের যে চিটাগাং পোর্ট আছে, এইটা এটা গভীর সমুদ্র বন্দর না, তবে খুব বিজি স্পোর্ট। অনেক মানে ম্যাক্সিমাম বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট এই পোর্টের মাধ্যমেই হয়। তো যেটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে যেই সুবিধাটা আমরা পাবো, সেটা হচ্ছে যে এখন আমরা যে পণ্য নিয়ে আসলে, লাইক ধরো আমি তাইওয়ান থেকে একটা পণ্য নিয়ে আসবো, তাইওয়ানে পোর্ট কেলাং থেকে কি করলো, প্রোডাক্ট লোড করলো, অর্থাৎ আমার ম্যাটেরিয়াল লোড করলো। তো সেইটা কি করবে, সেটা মাদার ভেসেল, অর্থাৎ বিশাল বড় বড় শিপ, বিশাল বড় বড় শিপ, সেই শিপে লোড হবে। এই শিপ আমাদের চিটাগাং আসতে পারবে না। চিটাগাং আসতে না পারে, শিপ কোথায় যাবে, এটা যাবে হচ্ছে পোর্ট অফ কলম্বো, কলম্বোতে যাবে, বা হচ্ছে হাম্বারটোটা পোর্টে যাবে। এখানে হাম্বানটোটা পোর্টে গেলে, তো ওইখান থেকে ছোট ছোট ভেসেল, যেগুলো ফিডার ভেসেলে লোড করবে। এই যে ধরো হাম্বানটোটা বন্দরে গেল, হাম্বানটোটা থেকে আবার লোড করলো, এখানে টাইম একটা ম্যাটার। টাইম কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসে, অর্থাৎ প্রতিদিন এখানে কিন্তু ক্যালকুলেশনটা টাইমও টাকা, টাইম টাইম ইজ মানি। সো আমি যদি একটা প্রোডাক্ট একদিন আগে পাই, তার মানে আমি একদিন আগে মার্কেটে দিতে পারবো, একদিনের বিক্রি আমার বেশি হবে। সো এটা কিন্তু ইটস আ বিগ ডিফারেন্স। তো এখানে যেটা হচ্ছে, ওই হাম্বানটোটা পোর্ট থেকে আনলোড করে, এরপরে যা কি করবে, ফিডার ভেসেল চিটাঙে আসবে, এরপরে অ্যাজ ইউজুয়াল যেটা হবে যে আমরা ক্লিয়ারিং করে নিয়ে নিব। তো আমাদের এইখানে অত্যন্ত খুশির কথা যেটা হচ্ছে, মাতার বাড়িতে একটা হচ্ছে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর সোনাদিয়াতে করতে চেয়েছিল, কিন্তু যে প্রাকৃতিক ব্যবস্থার কারণে, জীব বৈচিত্র্যের ক্ষতি হওয়ার কারণে, পরিবেশ বিপর্যয়ের কারণে এই সিদ্ধান্ত থেকে সরে এসে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রচেষ্টা চলছে। তো যদি এটা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনেক বেনিফিট পাবো। অর্থাৎ ভ্যাসেলগুলো, অর্থাৎ আমরা যদি সিঙ্গাপুর থেকে
বা যে কোনো পোর্ট থেকে কি করতে হবে, সরাসরি পণ্য লোড করে আমাদের পোর্টে আমরা ক্লিয়ারিং করে নিতে পারবো। ঠিক আছে, আজকে কি আর পড়তে পারবো? আজকে তাহলে এই পর্যন্তই থাক। দেন হচ্ছে বাকি বিষয়গুলো আগামী ক্লাসে আলোচনা করব। আর একটা হোমওয়ার্ক দিয়ে নিই। হোমওয়ার্ক থাকবে হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যের মধ্যে পার্থক্য, এটা তোমরা করে আসবে। তো আজকে এই পর্যন্তই থাক। দ্যাটস অল ফর দ্য টাইমিং। সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।